নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা খ্যাপা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। দেবীপুরে এসেছি আজ 5 দিন। এমন একটা দিনও যায় না যেদিন খ্যাপার কথা ওঠে না। সকাল থেকে সন্ধে অবধি গাঁয়ের লোকেরা আমার কাছে বসে থাকে। এর আগে কখনো আমার সবজান্তা ভাবটাকে জাহির করবার এমন ভালো সুযোগ পাইনি, প্রলোভনও হয়নি। বসে আমি এ গল্প সে গল্প হাঁকি, বলি বড়লাট সাহেব গান্ধী বাবাকে একথা বলেছেন। গান্ধী বাবা এভাবে তার উত্তর দিয়েছেন। এখনই দেখছেন কি, এরপর দেখতে পাবেন কি কি মজা হয়। একবার 50,000 যুবক জেলে যাবার জন্য কোমর বেঁধে বসে আছে। গান্ধীজির আদেশ হিন্দুদের মধ্যে ছোঁয়াছুঁয়ির বাজবিচার যেন না থাকে, তাহলে দেশকে এর চেয়েও বড় দুর্দিন দেখতে হবে। যাই হোক, সবাই আমার কথাগুলো তন্ময় হয়ে শোনে। মুখগুলো ওদের ফুলের মতো উদ্ভাসিত হয়ে ওঠে। মুখে আত্মগরিমার আভা ছড়িয়ে পড়ে। গদগদ কণ্ঠে বলে, আজকাল তো মহাত্মাজি একমাত্র ভরসা। খ্যাপাটা নেই, থাকলে আপনার পিছু ছাড়ত না, আপনার নাওয়া খাওয়া মুশকিল হয়ে উঠত। কেউ যদি ওকে এসব কথা শোনায় তাহলে রাতের পর রাত হয়তো বসে থাকবে। একদিন জিজ্ঞেস করি, আচ্ছা এই খ্যাপাটাকে পাগল টাগল নাকি? এক ভদ্রলোক বলেন, না মশাই, পাগল কিসের, তবে মাথায় ছিট আছে আর কি। বাড়িতে লাখ লাখ টাকার সম্পত্তি, একটা চিনির মিল সিবানে, 2টো কারখানা ছাপড়ায়, 300, 400 টাকা মাইনের সব কর্মচারী। কিন্তু ওকে দেখুন, কাঙালের মতো ঘুরে বেড়াচ্ছে। বাড়ির লোকেরা সিবানে পাঠিয়ে দিয়েছিল যাতে সেখানে গিয়ে কাজ দেখাশোনা করে। 2 মাসের মধ্যেই ম্যানেজারের সঙ্গে খটাখটি শুরু করে বসলো। ম্যানেজার লিখে পাঠালেন, আমার ইস্তফা নিন। আপনাদের ছেলে মজদুরদের মাথায় তুলে রাখছে, তারা মন দিয়ে কাজ করে না। শেষে বাড়ির লোকেরা ফিরিয়ে নিয়ে এলো। চাকর বাকরেরা লুটে পুটে খাচ্ছে, সেদিকে মোটেই খেয়াল নেই। কিন্তু ওই যে সামনে আমবাগানটা দেখছেন, দিন রাত সেটা তদারক করছে। কার সাধ্য যে একটা ঢিল ছুঁড়বে ওদিকে। এক মিয়া সাহেব বলেন, বাবুমশাই, বাড়িতে কত যে রকমারি রান্না হয়, কিন্তু ওর তকদিরে সেই এক রুটি আর ডাল লেখা, আর কিছু মুখেই তোলে না। বাপ ভালো ভালো জামা কাপড় কিনে দেয়, কিন্তু সেদিকে চোখ তুলেও তাকায় না। শুধু ওই সেই মোটা পাঞ্জাবি পরে, মোটা কাপড়ের লুঙ্গি কোমরে বেঁধে টোটো করে ঘুরে বেড়ায়। আপনাকে ওর গুণের কথা কত আর বলবো, একেবারে যাকে বলে খ্যাপা। এসব কথা শুনে আমারও এই অদ্ভুত লোকটাকে দেখতে বড় আগ্রহ হয়। হঠাৎ একটি লোক বলে ওঠে, ওই যে দেখুন খ্যাপা আসছে। আমি কৌতূহল ভরে ওর দিকে তাকাই। 20-21 বছরের একটি হৃষ্টপুষ্ট যুবক, মাথা খালি, মোটা খদ্দরের পাঞ্জাবি গায়ে, খদ্দরের ঢিলে পায়জামা পরে এদিকেই আসছে, পায়ে জুতো। আগে আমার দিকেই আসে। আমি বলি, আসুন, বসুন। সে আমার দিকে তাচ্ছিল্যের চোখে তাকিয়ে বলে, এখন নয়, আর এক সময় আসব। বলে সে চলে যায়। সন্ধে হলে যখন আড্ডা ভেঙে যায়, তখন সে আমবাগানের দিক থেকে ধীরে ধীরে এসে আমার পাশে বসে পড়ে বলে, ওরা হয়তো আমার নামে খুব যা তা নিন্দে করেছে, আমি এখানে খ্যাপা খেতাব পেয়েছি। সংকোচের সঙ্গে বলি, হ্যাঁ, আপনার কথা সবাই রোজ বলে। আপনাকে দেখবার আমার বড় ইচ্ছা ছিল। আপনার নাম কি? খ্যাপা বলে, নাম তো আমার মোহাম্মদ খলিল, তবে আশপাশের 5-10খানা গাঁয়ে আমাকে লোকে ওদের রাখা নামেই বেশি করে চেনে। আমার এই নাম হলো খ্যাপা। আচ্ছা, লোকে আপনাকে খ্যাপা বলে কেন? সে ওদের খুশি, এছাড়া আর কি বলবো। তবে জিন্দেগিটাকে আমি কিছুটা অন্য চোখে দেখি।
5 বক্ত নামাজ পড়তে পারি এমন ফুরসত আমার নেই। আব্বা আছেন, চাচা আছেন, ওরা দুজন প্রহরখানেক রাত থাকতে উঠে 1 প্রহর রাত অবধি কাজকর্মে মেতে থাকেন। দিনরাত হিসাব কিতাব, লাভ লোকসান, তেজি মন্দা ছাড়া আর কোনো কথাই হয় না। যেন ওরা খোদাতালার বান্দা নন, দৌলতের বান্দা। চাচা সাহেব সেই 1 প্রহর রাত অবধি গুড়ের পিপেগুলোর পাশে দাঁড়িয়ে থেকে সেগুলোকে গাড়িতে চাপান। আব্বা সাহেব প্রায় সময়ই নিজের হাতে গুড় ওজন করেন। দুপুরের খানা খান সাঁঝে, আর সাঁঝের খানা মাঝরাতে। কেউ নামাজ পড়বার ফুরসত পান না। আমি বলি, আপনারা কেন এত মাথা ঘামাচ্ছেন? বড় বড় কারবারের কাজ সবই বিশ্বাসের উপর চলে। মালিকে কিছু না কিছু ঘাটা সইতেই হয়। নিজেদের খাটাখাটুনির ওপর ছোটোখাটো কারবারই শুধু চলতে পারে। আমার নীতি ওদের কারো পছন্দ নয়, তাই আমি খ্যাপা। আমার মতে তো আপনার কথাটাই ঠিক। ভুলেও অমন কথা বলবেন না, তাহলে একজনের জায়গায় 2 জন খ্যাপা হয়ে দাঁড়াবে। এদের যত গরজ শুধু কারবার নিয়ে, না আছে ধর্মের গরজ না দুনিয়ার, না দেশের গরজ না জাতির। আমি খবরের কাগজ আনাই, স্বর্ণা ফান্ডে কিছু টাকা পাঠাতে চাই। খিলাফত ফান্ডকে মদত করাটাকে আমার ফরজ বলে মনে করি। সবচেয়ে বড় দোষ আমার, আমি খিলাফতের স্বেচ্ছাসেবক। আচ্ছা, আপনি বলুন তো সাহেব, যখন জাতির ওপর, দেশের উপর, ধর্মের উপর চারদিক থেকেই দুশমনদের হামলা চলছে, তখন এটা কি আমার কর্তব্য নয় যে নিজের স্বার্থকে জাতির স্বার্থে কোরবান করি? এসবের জন্যই ঘরে বাইরে আমাকে খ্যাপা খেতাব দেওয়া হয়েছে। আপনি তো ঠিক তাই করছেন যা এখন সমস্ত জাতির করা প্রয়োজন। আমার ভয় হচ্ছে এই চৌপট নগরী থেকে আপনি বদনাম না নিয়ে যাবেন না। আমার হাজার হাজার ভাই যখন জেলে পড়ে আছে, যাদের নসিবে হাতে বোনা মোটা কাপড়ও জুটছে না, সেখানে মিষ্টি মিষ্টি গড়াস তুলে খেতে আর হাতায় গলায় ছুঁচের কাজ করা চিকনের পাঞ্জাবি পরতে বিবেকে বাঁধছে। এ আপনি খুবই উচিত কাজ করেছেন। দুঃখ এই যে আর কেউ আপনার মতো ত্যাগ স্বীকার করতে উৎসুক নয়। এটাকে আমি ত্যাগ মনে করি না, কিংবা দুনিয়াকে দেখানোর জন্য এই বেশ নিয়ে ঘুরি না। আমার মনটাই সব রকমের মজা আর শখ আহ্লাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই কদিন আগে আব্বা সাহেব আমাকে শিবানের মিলে কাজকর্ম দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন। আমি সেখানে গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেবের খানসামা, বেয়ারা, ম্যাথর, ধোপা, মালি, চৌকিদার সব্বার নাম মজদুরদের খাতায় লেখা। কাজ করত সাহেবের, মজুরি পেত কারখানা থেকে। ইঞ্জিনিয়ার সাহেব বাহাদুরের নিজের তো নিয়মকানুনের বালাই ছিল না, অথচ মজদুরদের উপর এমন কড়াকড়ি ছিল যে যদি 5 মিনিটেরও দেরি হয়ে যেত তাহলে আধা দিনের মজুরি কাটা যেত। আমি সাহেবের একটু খবরাখবর করতে চাইলাম, মজদুরদের সঙ্গে রেয়াত করতে শুরু করলাম। তারপর আর কি, সাহেব বিগড়ে গেলেন, ইস্তফা দেবার হুমকি দিলেন। বাড়ির সবাই ওর হালচালেরই খবর রাখতেন। 1 নম্বরের হারামখোর লোকটা। তবুও ওর হুমকি পেয়েই সবার মাথা খারাপ হয়ে গেল। তার পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে আসা হলো, আর বাড়িতে ফিরে আসার পর আমার উপর একচোট নেওয়া হলো। এ ঘটনার আগে খ্যাপা হতে যেটুকু বা বাকি ছিল তা এবার পূরণ হয়ে গেল। জানি না সাহেবকে সবাই কেন এত ভয় করে। আপনি এমন কিছু করেননি যা এমন অবস্থায় আমিও করতাম না। আমি তো প্রথমে সাহেবের নামে তহবিল তছরুবের মোকদ্দমা করতাম, গুন্ডা দিয়ে পেটাতাম, তারপরে অন্য কথা বলতাম। এসব হারামখোরদের এটাই শাস্তি। তবে তো একে আর একে 2 হয়ে গেল। আফসোস এটাই যে আপনি বেশি দিন এখানে থাকবেন না। ইচ্ছে করছে কটা দিন আপনার সঙ্গে থাকি। অনেক দিন পর আপনার মতো একজন লোক পেলাম, যার সঙ্গে দুটো মনের কথা বলতে পারি। এসব মূর্খ লোকগুলোর সঙ্গে আমি কথাও বলি না। আমার চাচা সাহেবের যৌবনকালে এক চামারনির সঙ্গে তার একটা সম্পর্ক ঘটেছিল। বেচারি 2টো বাচ্চা হয়েছিল, একটি ছেলে আর একটি মেয়ে। মেয়েটিকে কোলে রেখে চামারনি মারা যায়। তখন থেকে আমাদের বাড়িতে বাচ্চা দুটোর যা হাল দাঁড়িয়েছে তা শুধু অনাথদের বেলাতেই হয়ে থাকে। কেউই পৌঁছে না, ওরা খেতে পড়তেও পায় না। বেচারারা চাকর বাকরদের সঙ্গে খায় আর ঝুপড়িতে পড়ে থাকে। জনাব, আমার এটা বরদাস্ত হলো না। ওদের আমি আমার সঙ্গে বসিয়ে খাইয়েছি, এখনও খাওয়াচ্ছি।
বাড়িতে হই হই পড়ে গেছে। যাকেই দেখুন সেই রেগে আমার দিকে ভুরু কুঁচকে তাকাচ্ছে। তবে আমি কারো পরোয়া করি না। শত হলেও ওদের ভেতরেও তো আমাদেরই খুন, তাইতেই আমাকে সবাই পাগল বলে। যারা আপনাকে পাগল বলে তারা নিজেরাই পাগল। জানাব, এদের সঙ্গে বাস করাটাও আজব। কাবুলের শাহ কোরবানি বন্ধ করে দিয়েছেন, হিন্দুস্তানের উলেমারাও একই ফতোয়া দিয়েছেন, তবুও এখানে বিশেষ করে আমাদেরই বাড়িতে কোরবানি হয়েছে। আমি যদিও হইচই করেছি, কিন্তু আমার কথা কে কানে তোলে? এর প্রায়শ্চিত্তও আমি করেছি। আমার চড়ে বেড়াবার ঘোড়াটাকে বেচে দিয়ে ৩০০ ফকিরকে খাইয়েছি। আর সেদিন থেকে কোনো কসাইকে গরু নিয়ে যেতে দেখলে পয়সা দিয়ে কিনে নিই। এ পর্যন্ত 10টা গরু জান বাঁচিয়েছি। ওগুলো সব এখানে হিন্দুদের বাড়িতে আছে। তবে মজাটা হলো এই যে, যাদের আমি গরু দান করেছি ওরাও আমাকে খ্যাপা বলে। আমারও এই নামটা এতটা অভ্যাস হয়ে গেছে যে এর সঙ্গে আমার এখন মোহব্বত হয়ে গেছে। আহা, আপনার মতো খ্যাপা যদি দেশে আরও থাকতো। নিন, আপনিও মজাক করতে শুরু করে দিলেন। ওই যে দেখুন আমের বাগান, ওটাকে আমি আগলাই। লোকে বলে যেখানে হাজার হাজার টাকার লোকসান হচ্ছে সেখানে তো পাহারা দেবার নাম নেই। ছোট্ট একটুখানি বাগানটার এত তদারকি! জনাব, এখানে ছেলে ছোকরাগুলোর হাল এই যে একটা আম খাবে তো 25টা আম ফেলবে। কত কত গাছ যে চোট খেয়ে যায়, আর তারপরে কোনো কাজে আসে না। আমি চাই আমগুলো আগে পাকুক, পেকে ঝরে পড়তে থাকুক, তখন যার যেমন খুশি কুড়িয়ে নিয়ে যাক। কাঁচা আম বরবাদ করে কী লাভ? এও নাকি আমার একটা খ্যাপামি। এই সব কথা হচ্ছিল, এমন সময় হঠাৎ দেখা গেল ৩-৪ জন লোক একজন বেনেকে ধরে টানতে টানতে নিয়ে আসছে। জিজ্ঞেস করলে ওদের মধ্যে একজন, যাকে দেখতে মৌলবি বলে মনে হচ্ছিল, বললেন, লোকটা বড় বেইমান, এর বাটখারাগুলোর ওজন কম। একটু আগে এর কাছ থেকে 1 সের ঘি কিনে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে ওজন করে দেখি আধ পই গায়েব। এখন যেই ফিরিয়ে দিতে এসেছি তো বলে কিনা আমি তো ঠিকই ওজন করে দিয়েছি। বলুন তো, যদি তুই ঠিকঠাক ওজন করে দিলি তাহলে কি আমি রাস্তায় খেয়ে নিয়েছি 2 ঢোক? এখন নিয়ে যাচ্ছি থানায়, ওখানেই ওকে দুরস্ত করা হবে। অন্য ভদ্রলোকটি এখানকার ডাকঘরের কেরানি, বলেন, স্বভাবটাই ব্যাটা চিরকাল এমনই, কখনো ঠিক ওজন দেয় না। আজকেই 2 আনার খানসারি গুড় আনতে পাঠিয়েছি, ছেলে যখন বাড়ি নিয়ে এলো বড়জোর 1 আনার হবে তাতে। ফেরত দিতে গেলাম তো চোখ রাঙাতে লাগলো। বাটখারাগুলো ওরা যাচাই করে দেওয়াতেই হবে। তৃতীয় লোকটা গয়লা, মাথা থেকে খোলের গাঁটরি নামিয়ে সে বলে, সাব, এই 8 খানার খোল, টাকায় 6 সের করে দিয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে মেপে দেখি 2 সের। নিয়ে গেলাম যে ফেরত দেব, কিন্তু ব্যাটা নিচ্ছেই না। এখন এর ফয়সালা থানাতেই হবে। শুনে কয়েকজন বলে ওঠে, ব্যাটা সত্যি সত্যিই বেইমান। বেনে বলে, আমার বাটখারা যদি 1 রত্তিও কম থাকে তাহলে 1000 টাকা দণ্ড দেব। মৌলভী সাহেব বলেন, তাহলে ব্যাটা তুই টাঁকি মারিস। কেরানিবাবু বলেন, টাঁকি মারিস তাহলে তুই বল। গয়লা বলে, 2 রকমের বাটখারা রেখেছে, একটা দেখানোর জন্য আর একটা বেচবার জন্য। পুলিশের বাড়িতে তল্লাশি চালাক। বেনে আর একবার প্রতিবাদ করে। পাকড়াও কর্নেওয়ালারা আবার রুখে ওঠে। আধ ঘন্টা ধরে এভাবেই তর্ক বিতর্ক চলতে থাকে। আমার মাথায় আসে না কি করব না করব। বেনেকে ছেড়ে দেবার জন্য পিড়াপিড়ি করব না চলে যেতে দেব। বেনের উপর সবাই চটে আছে বলে মনে হচ্ছে। খলিলের দিকে তাকাতে দেখি সে উধাও। জানি না কখন উঠে চলে গেছে। বেনে কোনো মতেই দমছে না, এমনকি থানায় যেতেও ভয় পাচ্ছে না। ওরা থানায় যাবার জন্য উঠছে, এমন সময় দেখা যায় খ্যাপা আসছে। ওর এক হাতে একটা বড় ঝুড়ি, আর এক হাতে একটা বড় টুকরি, আর পেছনে 7-8 বছরের একটা ছেলে। এসেই সে মৌলভী সাহেবকে প্রশ্ন করে, এই বাটিটা কি আপনার কাজী সাহেব? মৌলভী চমকে বলে, হ্যাঁ আমারই তো, কিন্তু আমার বাড়ি থেকে তুমি এটাকে কেন এনেছো?
এনেছি এজন্য যে এই বাটিটায় সেই আধপো ঘি রয়েছে, যেটা নিয়ে আপনি বলছিলেন যে বেনে কম দিয়েছে। সেই একই ঘি, ওজনও তাই। বেইমানি এই গরিব বেনেটার নয়, বেইমানি কাজী হাজী মৌলভী জহুর আহমদের। তোমার পাগলামি এখানে দেখিও না, দেখালেও আমি কাউকে ভয় পাই না। তুমি লাখপতি হও আর যেই হও, সে তোমার নিজের বাড়িতে। কোন সাহসে তুমি আমার বাড়িতে পা দাও? সেই একই সাহসে, যে সাহসে ভর করে বেনেকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই ঘিটাও থানায় যাবে। মৌলভী ঘাবড়ে গিয়ে বলে, সব বাড়িতেই অল্প স্বল্প জিনিস রাখা থাকে। কোরআন শরীফের কসম, আমি এখনই তোমার আব্বা সাহেবের কাছে যাচ্ছি। আজ অবধি গায়ে আমার নামে এমন দোষ কেউ দেয়নি। বেনে বলে, মৌলভী সাহেব, চললেন কোথায় আপনি? চলুন, আপনার আমার ফয়সালা হবে থানায়। আমি একটা কথাও শুনবো না। নামে মৌলভী, আল্লাহর আদমি, এমন ভাবখানা দেখান যেন স্বয়ং দেবতা, আর এদিকে বাড়িতে জিনিস লুকিয়ে রেখে আরেকজনকে বেঈমান বলছেন। এই লম্বা দাড়ি রেখেছেন কি ধোঁকা দেবার জন্য? মৌলভী সাহেব কিন্তু দাঁড়ান না, বেনেকে ছেড়ে দিয়ে খলিলের বাপের কাছে চলে যান। আসলে তা এ সময় লজ্জা থেকে বাঁচবার কেবল একটা ছুতো। খলিল তারপর গয়লাকে বলে, কিরে, তুইও থানায় যাচ্ছিস? চল, আমিও যাচ্ছি। তোর বাড়ি থেকে এই শেরখানে খোল নিয়ে এসেছি। মৌলভী সাহেবের দুর্গতি দেখে গয়লার মুখটা ফ্যাকাশে হয়ে উঠেছিল। সে বলে, দাদা বয়সে দিব্যি, আমাকে মৌলভী সাহেব শিখিয়ে দিয়েছেন। খলিল বলে, কেউ শিখিয়ে দিয়েছে বলে তুই আর একজনের ঘরে আগুন লাগাবি নাকি? নিজে তো বেটা দুধে আর্ধেক পানি মিশিয়ে বেচিস, আর আজ তোর কাঁধে এমন বাহাদুরি ভর করেছে যে একজন ভালো মানুষকে তাবাহ করতে উঠে পড়ে লেগেছিস। খোল সরিয়ে বাড়িতে রেখে দিয়েছিস, তার ওপরে বেনের নামে দোষ দিচ্ছিস যে ওজনে কম দিয়েছে। বেনে বলে, দাদা, আমার লাখ টাকার ইজ্জত নষ্ট হয়ে গেছে, আমি থানায় রিপোর্ট না করে ছাড়ব না। গয়লা বলে, সাহুজি, এবারটা ভাই মাফ করো, নইলে মরে যাব। এরপর খলিল কেরানিবাবুকে বলে, বলুন জানাব, হাটে আপনার হাঁড়ি ভাঙবো না চুপচাপ বাড়ির দিকে পা বাড়াবেন? কেরানি বলে, তুমি বাবু হাটে আমার হাঁড়ি কি ভাঙবে হে? আমাকেও কি গয়লা ঠাউরেছ নাকি যে তোমার ভর্কিতে ভয় পাবো? খলিল ছেলেটাকে বলে, কি বাবা, তুমি গুড় কিনে নিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিলে তাই না? ছেলে কেরানিবাবুর দিকে সশঙ্ক নেত্রে তাকিয়ে বলে, বলবো। কেরানি বলে, ছেলে মানুষকে যেমনটি শিখিয়ে পড়িয়ে আনবে তেমনই বলবে। খলিল বলে, বাবা, এই একটু আগে তুমি আমাকে যা যা বলেছ সে কথাটাই আবার এদের বলে দাও। ছেলে বলে, বাবা মারবেন। কেরানি বলে, তাহলে কি তুই রাস্তায় গুড় খেয়ে নিয়েছিস? ছেলে কাঁদতে শুরু করে। খলিল বলে, জি হ্যাঁ, তাই। ও আমাকে নিজের মুখে সব বলেছে। কিন্তু আপনি তো ওকে জিজ্ঞেস করে দেখেননি, বেনের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলেন। এই বুঝি ভদ্রলোকের ব্যবহার? কেরানি বলে, আমি কি জানি যে রাস্তায় ওই পেজমি করেছে? খলিল বলে, তাহলে এমন কমজোর সাবুদের জোরে আপনি থানায় যাচ্ছিলেন কি করে? গেঁয়ো লোকেদের মানি অর্ডারের টাকা দেবার সময় সে টাকা থেকে 2 আনা নিজে দস্তুরির কেটে রাখেন। 2 পয়সার পোস্ট কার্ড বেচেন 4 পয়সায়। যখনই বলবেন প্রমাণ করে দেব। এই কাজগুলোকে কি আপনি বেইমানি বলে মনে করেন না? কেরানিবাবু খ্যাপাকে ঘাঁটানো উচিত মনে করেন না। ছেলেটাকে মারতে মারতে বাড়ি নিয়ে যান। বেনে খ্যাপাকে মন খুলে আশীর্বাদ করে। দর্শকেরাও একে একে চলে যায়। আমি তখন খলিলকে বলি, আপনি বেনেটার প্রাণ বাঁচিয়েছেন, নইলে নিরপরাধ বেচারা পুলিশের কবলে ফেঁসে যেত। খলিল বলে, আপনি জানেন আমি এর কী ইনাম পাব? থানার দারোগা আমার দুশমন হয়ে যাবেন, বলবেন ব্যাটা আমার শিকার ভাগিয়ে দিচ্ছে। আব্বা সাহেব পুলিশের নামে থরথর করে কাঁপেন, আমার ওপর এক চোট নেবেন, বলবেন তুই কেন অন্যের ব্যাপারে ফোঁপর দালালি করতে যাস? এখানে এও একটা পাগলামি। একজন বেনের হয়ে আমার এসব জনাবদের ভেতরের কথা ফাঁস করে দেওয়াটা উচিত হয়নি। এসব ঝামেলা শুধু খ্যাপারাই লাগায়। আমি শ্রদ্ধাপূর্ণ কণ্ঠে বলি,
এখন থেকে আপনাকে আমি এই নামেই ডাকব। আজ আমি বুঝতে পেরেছি খ্যাপা বলে দেবতাদের। যে লোক স্বার্থের জন্য বিবেককে বলি দেয় সে চালাক, বুদ্ধিমান। যে বিবেকের জন্য, সৎ সংকল্পের জন্য, সত্যের জন্য স্বার্থের লোকনিন্দার পরোয়া করে না, সেই খ্যাপা, সে বোকা। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।